হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর আধুনিক ইউরোপ ইতিহাসের প্রথম চ্যাপ্টার ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে বা ফরাসি বিপ্লব সম্পর্কে। ফরাসি বিপ্লব বিশ্বের একটি যুগান্তকারী ঘটনা। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর ফ্রান্সের ফরাসি বিপ্লব এটা বিশ্ব ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা। বিশ্ব ইতিহাসে এরা একটা বিরাট পরিবর্তনকারী ঘটনা। ফরাসি বিপ্লব 1789 সালে ফ্রান্সে স্বৈরতান্ত্রিক রাজতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তৃতীয় সম্প্রদায়ের সাধারণ মানুষ সংগঠিত করে এবং এই বিপ্লবের পরবর্তীকালে বিশ্বে যেসব ঘটনা ঘটেছে, বিশ্বে বিভিন্ন বিপ্লব সংগঠিত হয়েছে। বিশ্বে ফরাসি দেশেই 1830 সালে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছে। 1917 সালে রাশিয়াতে নভেম্বর বিপ্লব হয়েছে। 1917 সালে রাশিয়াতে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে। সামন্ততান্ত্রিক শক্তির বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে। বিভিন্ন বিপ্লবের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের আদর্শ, ফরাসি বিপ্লবের প্রভাব পড়েছে। আমরা দেখব বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানে, যেমন ভারতবর্ষের সংবিধানে ফরাসি বিপ্লবের আদর্শ সাম্য, মৈত্রী, গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয়তাবাদ, এই সমস্ত আদর্শের প্রভাব পড়েছে। এই যে ফরাসি বিপ্লব 1789 সালের এই বিপ্লবের কারণ আমরা দেখব ফরাসি দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, পুঞ্জীভূত রাগ, পুঞ্জীভূত অসন্তোষ, তারই বহিঃপ্রকাশ হলো ফরাসি বিপ্লব। ঐতিহাসিক কোবান বলেছেন, ফরাসি দেশের বিপ্লব ছোট বড় অসংখ্য খরস্রোতা নদীর সংমিশ্রণে ফুলে ওঠা, ফেঁপে ওঠা জলরাশির ফলে যে বন্যা সৃষ্টি হয়, সেই বন্যার সঙ্গে ফরাসি বিপ্লবকে তুলনা করা যায়। ফরাসি দেশের জনগণের দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ তাদের মনে দানা বাঁধে, তারই বহিঃপ্রকাশ ঘটে এই বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লব ফরাসি দেশের অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে বিপ্লব, ফরাসি দেশের মানুষের মধ্যে সামাজিক বৈষম্যের বিপ্লব, স্বৈরাচারী রাজতন্ত্রের
সীমাহীন দুর্নীতি, ত্রুটিপূর্ণ প্রশাসন ব্যবস্থা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, স্বৈরাচারী জনগণকে গুরুত্ব না দেওয়া, তারই ফলে ফরাসি বিপ্লব। আমরা প্রথমে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ উল্লেখ করব। রাজনৈতিক কারণে আমরা দেখব যে ফরাসি দেশে বিপ্লবের আগে পূর্ব রাজতন্ত্র ছিল। এই পূর্ব রাজতন্ত্রের স্বরূপ কি? এই পূর্ব রাজতন্ত্র হলো স্বৈরাচারী রাজতন্ত্র। এই রাজতন্ত্র হলো দেবত্ব শক্তির উপর নির্ভরশীল রাজতন্ত্র। রাজারা নিজেদের দেবত্ব শক্তির প্রতিনিধি বলে মনে করতেন। ফরাসি দেশের রাজারা প্রচার করতেন যে আমরা ঈশ্বরের প্রতিনিধি। আমাদের অমান্য করার অর্থ হলো ঈশ্বরকে অমান্য করা। তাই জনগণের উদ্দেশ্যে তারা বলতেন যে তোমরা আমাদের মান্য করলে তোমরা ঈশ্বরকেই মান্য করবে। আর আমরা আমাদের মধ্যে যেহেতু ঐশ্বরিক শক্তি আছে, তাই আমরা কোনো অন্যায় কাজ করতে পারি না। এই দেবত্ব শক্তির উপর ভিত্তি করে রাজশক্তি ফরাসি বিপ্লবের আগে প্রচলিত ছিল। ফরাসি দেশে যখন বিপ্লব হয় 1789 সালে, তখন রাজা ছিলেন ষোড়শ লুই। কিন্তু রাজতন্ত্রকে বিপ্লবের জন্য দায়ী করা হয়। প্রধান কারণ রাজনৈতিক কারণ। কারণ ষোড়শ লুইকেই শুধু দায়ী করব না, আমরা দায়ী করব চতুর্দশ লুইকে, পঞ্চদশ লুইকে এবং বর্তমান বিপ্লবের সময় ষোড়শ লুইকে। চতুর্দশ লুই তিনি 1643 থেকে 1715 সাল পর্যন্ত তার শাসনকাল ছিল। রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক। এই চতুর্দশ লুই স্বৈরাচারী ছিলেন, চরম স্বৈরাচারী ছিলেন। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিতেন না। তার বক্তব্য হলো আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট। রাষ্ট্রকে শক্তিশালী করার মধ্যে দিয়ে চতুর্দশ লুই সমস্ত রাজনৈতিক ক্ষমতা, সমস্ত রাষ্ট্রের ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেন। তিনি এখানে ক্ষমতা বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দেননি। চতুর্দশ লুই চরম স্বৈরাচারী। তার পরবর্তী রাজা 1715 থেকে 1774 সালে রাজত্ব করেন। তিনি হলেন পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই আরামপ্রিয়, বিলাস ব্যসনের মধ্যে ডুবে থাকতেন। তিনি বিলাসিতার জীবন কাটাতেন। তিনি কষ্ট সহিষ্ণু ছিলেন না এবং তিনি ছিলেন অকর্মণ্য অপদার্থ শাসক। জনগণের কল্যাণের কথা ভাবতেন না, কিন্তু তিনি ব্যাপক পরিমাণ রাজ পরিবারের জন্য ব্যয় করতেন। রাজ কাজে অযথা ব্যয় করতেন, জনগণের কল্যাণে কাজ করতেন না। তিনি দুর্বল শাসক ছিলেন। তার এই দুর্বলতার সুযোগে ফ্রান্সের 3টি শ্রেণীর মধ্যে যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় রাজার দুর্বলতার সুযোগ নিয়ে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেন তাদের হাতে।
তারা অনাচার অবিচার করেন, প্রজাদের উপর অত্যাচার চালান। এই স্বৈরাচারী যে রাজতন্ত্রের কাজটা অভিজাত শ্রেণী তারা জনগণের উপর চালিয়ে যান, এই অভিজাত শ্রেণীর অত্যাচার রাজতন্ত্র তোমার স্বৈরাচারী হয়ে ওঠে। তার পরবর্তী শাসক 1774 থেকে 1793 সাল ষোড়শ লুই। আমরা দেখেছি 1789 সালে বিপ্লব ঘটেছে। এই যে তোমার ষোড়শ লুই, ইনিও বিলাসিতার জীবন কাটাতেন। রাজ পরিবারে তার 18,000 কর্মচারী ছিল। তার রানীমা অ্যান্তোনিয়েট 500 পরিচারিকা ছিল। অযথা অর্থ ব্যয় তিনি করেছেন রাজ পরিবারের জন্য। উৎসব আনন্দ লেগেই থাকতো রাজ পরিবারে, কিন্তু তিনি ছিলেন স্বৈরাচারী, জনগণকে গুরুত্ব দেননি। এক কথায় আমরা বলবো যে স্বৈরাচারী রাজতন্ত্র, নীতিহীন রাজতন্ত্র, এই রাজতন্ত্র ফরাসি বিপ্লবের কারণ। নাম্বার টু, দুর্নীতিগ্রস্ত তোমার প্রশাসন। ফ্রান্সে অভিজাত শ্রেণী তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে তারা দুর্নীতি করেন। জনগণের কার্যকলাপ করতে গিয়ে তারা আত্মকেন্দ্রিক এবং ব্যক্তি স্বার্থকে সিদ্ধি করেন। তারা উৎকোচ গ্রহণ করেন। প্রশাসন তোমার দুর্নীতির আশ্রয় নেয়, জনগণ এতে ক্ষুব্ধ হন। নাম্বার 3, আইন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত ছিল রাজাদের আমলে। আইন ব্যবস্থা লেটার দি ক্যাসেট আইন তৈরি করেছিল। এই লেটার দি ক্যাসেট বিনা বিচারে আটক করা, এই পরোয়ানা জারি করে বহু মানুষকে, নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে লেটার দি গেটের মাধ্যমে বাস্তিল দুর্গে আটক করে রাখত। সমস্ত নিরীহ মানুষকে বাস্তিল দুর্গে আটক করে তাদের উপর অত্যাচার চালাতো, তাদের হত্যা করত। এই যে লেটার দি ক্যাসেট, এটা দুর্নীতিগ্রস্ত আইন ব্যবস্থা। আইন ব্যবস্থা স্বচ্ছ ছিল না। ল্যাটিন ভাষায় রচিত আইন সম্পর্কে সাধারণ মানুষের কোনো বোধ ছিল না, উপলব্ধি ছিল না আইন সম্পর্কে। তার পরবর্তী রাজতান্ত্রিক কারণ হলো 4 নম্বর, বংশানুক্রমিক বিচার ব্যবস্থা। বিচারকরা বংশগতভাবে ক্ষমতায় আসতেন। বিচারকরা দুর্নীতিগ্রস্ত, বিচারকরা নিরপেক্ষভাবে বিচার করতেন না। বিচারকরা অভিজাত শ্রেণীর স্বার্থকে গুরুত্ব দিতেন। বিচারকরা যাজক শ্রেণীর স্বার্থকে গুরুত্ব দিতেন। কৃষক, শ্রমিক, মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থকে বিচারপতিরা গুরুত্ব দিতেন না। তৃতীয় শ্রেণীর গরিব মানুষ তারা বিচার ব্যবস্থার কাছে সুবিচার পেত না। যোগ্য বিচারকের অভাব ছিল। 5 নম্বর পয়েন্ট, প্রাদেশিক আইনসভা। আমরা বলেছি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, রাজার হাতেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। তবুও রাজা যখন দুর্বল হয়ে পড়ে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতার কারণে, তখন একদিকে যেমন অভিজাত শ্রেণী তারা নিজেদের হাতে ক্ষমতা তুলে নিয়েছেন, পাশাপাশি প্রাদেশিক আইনসভাগুলোর হাতেও ক্ষমতা ছিল। প্রাদেশিক আইনসভার শাসকরা, কেন্দ্রীয় যে শাসক, রাজাকে অবহেলা করতেন। কেন্দ্রীয় শাসক রাজার নির্দেশ আদেশ প্রাদেশিক সরকারের শাসকরা মেনে চলত না। 6 নম্বর,
রাজ পরিবারে ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় হতো, প্রচুর কর্মচারী, প্রচুর পরিচারিকা, রানিমার জন্য যে অর্থ ব্যয় হতো, উৎসব লেগেই থাকতো, তার জন্য অর্থ ব্যয় হতো। সুতরাং এই রাজ পরিবারে যে ব্যয় হতো সাধারণ মানুষের চোখে লাগতো। 7 নাম্বার পয়েন্ট, ব্যর্থ বিদেশ নীতি। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স জড়িয়ে পড়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ষোড়শ লুই সাহায্য করেছিলেন। নিজের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, পাশাপাশি বিদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া। 7 বর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্স জড়িয়ে পড়ে, 7 বছর ধরে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হয়, কিন্তু যুদ্ধের ব্যয়ভার ফ্রান্সকে বহন করতে হয়েছিল। তার জন্য ভ্রান্ত যে বিদেশ নীতি, তার ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ব্যর্থ হয়ে যায় এবং রাজনৈতিক ক্ষেত্রে ফ্রান্সের পজিশন খারাপ হয়ে যায়। 8 নাম্বার, রাজাদের দুর্বল অর্থনীতি। রাজারা অর্থনৈতিক উন্নতির চেষ্টা করেননি। 96% মানুষ রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা পায়নি, তারা বঞ্চিত ছিল। অথচ 96% কর দিত সাধারণ মানুষ। 96% মানুষ কর দিত, আর 4% মানুষ কর দিত না। এই 4% মানুষ, যাজক এবং অভিজাত শ্রেণীর মধ্যে 4% মানুষ, তারা সুযোগ সুবিধা ভোগ করত। অভিজাত শ্রেণীর মধ্যে মুষ্টিমেয় ব্যক্তি, তারা অর্থবান ছিলেন, আর যাজক সম্প্রদায়ের মধ্যেও মুষ্টিমেয় ব্যক্তি অর্থবান ছিলেন। সুতরাং তাদের কাছ থেকে কর আদায়ের ব্যবস্থা রাজারা করতে পারেননি। তারা সাধারণ মানুষকে, শোষিত মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছেন। তাই রাজাদের দুর্বল অর্থনীতি আমরা রাজতন্ত্রের কারণ হিসেবে উল্লেখ করতে পারি। 9 নাম্বার পয়েন্ট, ষোড়শ লুইয়ের তোমার দায়িত্ব। ফরাসি বিপ্লব যখন হচ্ছে, ফরাসি জনগণ যখন রুজির জন্য সংগ্রাম করছে, খাদ্য চাই, সমস্ত গ্রাম এলাকার মানুষ ফ্রান্সের রাজপ্রাসাদকে ঘিরে ফেলেছে, প্যারিস শহরকে ঘিরে ফেলেছে, তখন ষোড়শ লুই তাদেরকে গুরুত্ব দেননি। তিনি অর্থনৈতিক পরিকল্পনা সুষ্ঠুভাবে, পরিকল্পিতভাবে গ্রহণ করে অর্থনৈতিক সংকটকে দূর করবার চেষ্টা করতে পারতেন, তিনি তা করেননি। উপরন্তু তিনি বিদেশের সঙ্গে সমঝোতা করে বিদেশের আমেরিকা যুদ্ধে সাহায্য করতে গিয়ে তার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের ফরাসি বিপ্লবের সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ আমি আলোচনা করলাম। আমি শর্ট কোয়েশ্চেন পরে আলোচনা করব। এটা প্রথম আমার সিলেবাসের উপরে আলোচনা। আগের ভিডিওতে আমি তোমাদের গোটা সিলেবাসটা নিয়ে বলেছি। আজকে আমি বললাম ফরাসি বিপ্লবের রাজতান্ত্রিক কারণ বা রাজনৈতিক কারণ। আমি পয়েন্ট আকারে বলেছি, 9টা পয়েন্ট বলেছি। 1 নাম্বার পয়েন্টে বলেছি রাজতন্ত্রের স্বরূপ, 2 নাম্বার পয়েন্টে বলেছি দুর্নীতিগ্রস্ত প্রশাসন, 3 নাম্বার পয়েন্টে বলেছি দুর্নীতিগ্রস্ত আইন ব্যবস্থা, 4 নাম্বার পয়েন্টে বলেছি বংশানুক্রমিক এবং ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, 5 নম্বরে বলেছি প্রাদেশিক আইনসভাগুলির বিরোধিতা, রাজশক্তির বিরোধিতা, কেন্দ্রীয় শক্তির বিরোধিতা, 6 নম্বর পয়েন্টে বলেছি রাজ পরিবারের ব্যাপক অর্থ ব্যয়, 7 নম্বর পয়েন্টে বলেছি ব্যর্থ বিদেশ নীতি বা ভুল বিদেশ নীতি, 8 নম্বর পয়েন্টে বলেছি রাজাদের দুর্বল অর্থনীতি, 9 নম্বরে বলেছি ষোড়শ লুইয়ের দায়িত্ব।
আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।